বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা, জামায়াত আমিরের ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি, মুঠোফোনে এনসিপি নেতা আক্তার হোসেনকে হত্যার হুমকি, পীরগাছা থানায় জিডি, হুমকি দিয়ে থামানো সম্ভব না, হুঁশিয়ারি এনসিপির। রাতে নির্বাচনী উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা দিলেন দিক নির্দেশনা, জানালেন আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনেই প্রচারণা ঘিরে বাড়ছে সংঘাত সহিংসতা, দুপক্ষের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র মুন্সিগঞ্জ, গুলিবিদ্ধ সহ আহত 7। রাজধানীর বাড্ডায় একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীর সহযোগী গ্রেপ্তার নিয়ে চাঞ্চল্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতির ময়দান। চারিদিকে বইছে ভোটের হাওয়া। রাজনৈতিক মাঠে দলগুলোর প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে দলগুলো দিচ্ছে নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার নির্বাচনী জনসভায় হাজির হয়ে 11 দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার বেলা 11:30টায় ঢাকা 11 আসনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন ডক্টর শফিকুর রহমান। সেখানে হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। এরপর নিজের বক্তব্যে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি। এ সময় ভোটারদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ এখন জেগে উঠেছে। তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে। আমির দাবি করেন, 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবে এই আসনের জনগণ। নির্বাচনী প্রতিশ্রুতিতে ডক্টর শফিকুর রহমান জানান, 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে প্রতি বছর সংসদীয় প্রতিনিধিদের অর্থের হিসাব নেওয়া হবে। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ লড়াই চালানো হবে। যুবকদের জন্য কর্মসংস্থান বাড়ানো হবে। আগামীতে বাংলাদেশকে যুবকরাই সঠিক পথে নিয়ে যাবে, তরুণরাই থাকবে চালকের আসনে, এমনটাই জানান জামায়াত আমির শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর 4 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আক্তার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন ঘটনা ভাবিয়ে তুলছে সবাইকে। এই ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরিও করেছেন এনসিপির এই নেতা। আক্তার হোসেনের অভিযোগ, শনিবার বিকেল 5:30টার দিকে প্রচারণা চালানোর সময় তাকে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় শনিবার রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে উল্লেখ করেন, বিকেল আনুমানিক 5:30টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপরিচিত মুঠোফোন নম্বর হতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনা নিয়ে শনিবার রাত 11টার দিকে আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশের মতো তার আসনেও শাপলাকলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে। ভয় দেখিয়ে উড়ো কথা বলে প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই এনসিপির জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না। এদিকে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM খন্দকার মুহিবুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগ মুহূর্তে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এমন সময়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিলেন নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা। জানালেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি একথা বলেন। রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশের উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি রাজনীতি ইতিহাস ও সংস্কৃতির জন্য এই খুবই ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি।
শান্ত ক্ষেত হঠাৎ উত্তপ্ত, পিস্তল হাতে এগিয়ে আসছে মানুষ, চলছে হইচই। এক পর্যায়ে শুরু হয় তুমুল সংঘর্ষ, ছোড়া হয় গুলি। এভাবে সংঘর্ষ চালায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 5 জন। শনিবার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিক ও বিএনপি প্রার্থীর সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে পুলিশ বলে ওই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই আসনটিতে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। অন্যদিকে বিএনপির প্রার্থী দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তার নির্বাচনী প্রচারণা কমিটির কর্মকর্তা মাহবুবুর রহমান খান বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। আর বিএনপির প্রার্থী কামরুজ্জামান বলেন, এখনও ওই এলাকায় তিনি প্রচারণায় যেতেই পারেননি। সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। দুইজনের শরীরে ছররা গুলির ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম। মুন্সিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে যান। ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। রাজধানীর মধ্য বাড্ডার ব্যাপারীপাড়া এলাকা। এই এলাকার একটি বাড়ির 3য় তলার ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। সেখানে 11টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও 394টি গুলি সহ মেহেদী হাসান ওরফে দীপু নামে একজনকে আটক করা হয়। এ নিয়ে শুরু হয় আলোচনা। এক বাড়ি থেকে এত অস্ত্রসহ আটক করা এই দীপুর পরিচয় কি? আটক দীপু 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। যে বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় সে বাড়িটি দীপুর বলেই জানা গেছে। গত বছরের মে মাসে কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে সুব্রত বাইনের হয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদী হাসান। সুব্রত বাইনের হয়ে মাছের আড়ত থেকে শুরু করে গাড়ির শোরুম, তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই দীপু। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন মেহেদী হাসান ও তার সহযোগীরা। তারা বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে অস্ত্র ভাড়া দিতেন। সুব্রত বাইনের অস্ত্রগুলো মেহেদী হাসান ও গোলাম মর্তুজা বাবু ওরফে মধুবাবুর কাছে রয়েছে। মধুবাবুর কাছেও আরও 13 থেকে 14টি অস্ত্র রয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, দীপুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গ্রেপ্তার মেহেদী হাসান দীপু দীর্ঘদিন ধরে বাড্ডা, ভাটারা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র, গোলাবারুদ বিক্রি করে আসছিলেন। দীপুর ফ্ল্যাট থেকে অস্ত্র ও গুলি ছাড়াও পিস্তলের 8টি ম্যাগাজিন, 32টি কার্তুজ, একটি 22 উজি মেশিন গান রাইফেল, উজি রাইফেলের 2টি ম্যাগাজিন সহ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খুলনার দাকব উপজেলার 7 নম্বর ইউনিয়নের কাকরাবুনিয়া গ্রামের জলি বেগম বলছিলেন, ঠিক কিভাবে খাবার ও রান্নার পানি নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করছেন তারা। কিন্তু এই চিত্র এই উপজেলার প্রায় সব স্থানেই। সুপেয় পানির অভাব এখানকার মানুষের নিত্যসঙ্গী। তাই নির্বাচন মানেই তাদের কাছে এই সংকট থেকে মুক্তির উপায় খোঁজার প্রয়াস। এই মাটির পাত্রেই রাখি, এতে তো পানি থাকে না রৌদ্রের সময়। এখন পানি ওই কিনে আনি খেতে হবে। আর যারা দেখি ট্যাঙ্কি আছে মোটা থাকি আর কিনা লাগে না। আমার নাই, আমার কিনি খাতি হয়। গোসল ওই এখানে ওখানে করি, পুকুরি। চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে ট্যাঙ্কি আসে, ওই যারা জাগি দেশে তেগি আসে, আমার তো দিয়েই নি। আমার কষ্ট খুব। ভোট তো দিতিবে, তারা কি করবে কি না করবে সেটা তেগি ব্যাপার। এই অঞ্চলের মানুষ বর্ষাকালে বৃষ্টির পানি ধরে রেখে রান্নার কাজে ও খাবার পানি হিসেবে ব্যবহার করেন, তবে তা পর্যাপ্ত নয়। খুলনার দাকব উপজেলার এই কাকরাবুনিয়া গ্রামের বেশিরভাগ মানুষ খাবার পানি হিসেবে বৃষ্টির পানি ব্যবহার করেন। এখানকার প্রায় প্রতিটি ঘরেই প্লাস্টিকের ট্যাঙ্কি, মাটির মটকায় এই বৃষ্টির পানি ধরে রাখা হয়। নলকূপের পানি থাকলেও তা তীব্র আয়রনের কারণে খাবার বা রান্নার কাজে ব্যবহার করতে পারেন না। ফলে এখানকার বেশিরভাগ মানুষ খাবার পানি কিনেই খান।
যে কথার প্রমাণ মেলে এই উপজেলার চালনা পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি বিক্রি হয় এমন অন্তত 60টি দোকান ঘুরে। এই এলাকার মানুষের খাওয়ার জন্য এই পানিটা বিক্রি করি হচ্ছে আপনার 58 লিটার। সারা বছরই এরকম বিক্রি করি, সারাদিনই মানুষ পানি নিয়ে যায়। এই আপনার চালনা পৌরসভাবাসী বাইরের থেকেও আসে, ট্রলার যোগে আসে, ভ্যান যোগে আসে, তারা নিয়ে যায়। প্রতিদিনই মনে করেন প্রতিনিয়ত নেয়। আমার 3000 লিটার হয়, 4000 লিটার হয়, মানে গরমের সময় একটু 5000 লিটার হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 6টি আসনে বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের মোট 35 জন বৈধ প্রার্থী নির্বাচন করছেন। একসময় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই জেলা। ফলে আওয়ামী লীগকে ছাড়াই এবারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির নির্বাচনে ভোটাররা নানা ধরনের হিসাব করছেন। হ্যাঁ, দুজনেই তো কন্টেস্ট চলতেছে এখন বর্তমানে দেখতেছি। ভোট দেবে, ভোট এখানকার জনগণ ইনশাল্লাহ দেবে। সবাই তো আর একটা লোককে পছন্দ করে না, দেখা যাচ্ছে কেউ পছন্দ করে সে দেবে, যে পছন্দ করে না সে দেবে না। আর ভোটেরও পরিবেশটাও খুব ভালো, আশা করি ভালো যাবে। আমি ভোট দেইনি 2 বছর, 2 বারে, আশা করি এবার দেবেন। এবার আছে তো দেওয়ারই আছে, আমার স্বামী তো বলতেছে দিয়ে আসতে। এরা ভাগাভাগি করে দেবে, সবাই ভোট দেবে। এবার আরও সবাই যারা না দিত তারাও দিবে, দেবে। এখন পরিবেশ ভালো, শান্ত খুব। এদিকে এক সময়কার মিত্র জামায়াত ইসলামী এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও বিএনপি নেতাদের দাবি খুলনা সদর আসন সহ 4টি আসনেই নিশ্চিত জয় পাবে তারা। 2টি আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিএনপি প্রার্থীরই জয় হবে। এক্ষেত্রে আওয়ামী ভোট ব্যাংক বিএনপি পাবে কিনা এমন প্রশ্নের জবাব 12ই ফেব্রুয়ারি মিলবে বলেই জানান তিনি। হ্যাঁ, রাজনীতি একটা ব্যাপক পরিবর্তন আমরা খুলনায় দেখছি। তবে এইটুকু বলতে পারি যে সাধারণ যারা সমর্থক তারা বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের প্রার্থী আমির রেজাজ খান, আমাদের বিশ্বাস উনি ব্যাপক ভোটের ব্যবধানে বের হয়ে যাবেন। কারণ ওখানে কৃষ্ণনন্দু ওই আসনের লোক না, তার কোনো ওই আসনের বাড়িও নাই। ওনার বাড়ি হলো চুকনগর, ডুমুরিয়ায়। তো উনি ওখান থেকে আসলে বহিরাগত হিসেবে ওখানে নির্বাচন করছেন। ফলে ওখানে কোনো সাধারণ মানুষের মধ্যে কোনো আবেদন উনি তৈরি করতে পেরেছেন কিনা আমার কাছে, আমি ইতিমধ্যে গিয়েছিলাম, আমি দেখি নাই যে এরকম কোনো আবেদন উনি তৈরি করতে পেরেছেন। এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী তাদের প্রথা ভেঙে খুলনা 1 আসনে কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত। তার দাবি, জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নিরাপত্তা পাবেন হিন্দু ধর্মাবলম্বীরা, হবে সব সমস্যার সমাধান। যে হিন্দুরা আমলিগ ভোট ব্যাংক, এটা ঠিক। যেহেতু ওসিরে এখানে হিন্দু ক্যান্ডিডেট ছিলেন, বরাবরই হিন্দু প্রার্থী ছিলেন। এখন যেহেতু নির্বাচনে আমলিগ অংশগ্রহণ করতে পারে নাই, সেহেতু জামাত ইসলাম আগামীতে সরকার গঠন করতে পারলে এই হিন্দুদের নিয়ে জামাত ইসলাম কথা বলবে সংসদে। আর সংসদে যেয়ে আমি এই আমার দাগ বইটা কাটার হিন্দু ভাইদের আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো। মূলত দাকব ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত এই আসনটির বেশিরভাগ এলাকা হিন্দু অধ্যুষিত। একই সাথে এখানকার ভোটারদের বেশিরভাগই আওয়ামী সমর্থক বলে পরিচিতি আছে। তাকে নিয়ে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফলে এই ভোটাররা হিন্দু প্রার্থী হলেও জামায়াতে ইসলামীর ঝুলিতে নিজের ভোট দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক থাকবেন বলে তাদের কথাই বোঝা যাচ্ছে। আবার অনেকেই নিজেদের নিরাপত্তাজনিত কারণে নির্বাচন বা ভোটের বিষয়ে কথাই বলতে চাননি। তবে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই ভোটারদের। মানে জনগণ যেদিক যাবে আমাকে তো সেই দিকই যাইতে হবে, আমাকে তো অন্য দিক গেলে হবে না। যে আমাকে ধরেন আমলিক নেই, আমরা তো আমলিকের সাপোর্ট আমরা ছিলাম, কিন্তু এখন নেই। সে তার না থাকলে আমরা অন্য এই যে আমাদের তো লোকজন আছে তাদের দিক তাকাতে হবে। এই তো চারি দেশে আমলিক বলে যে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। দেশে যেরকম আমলিক নেই, এখন কি চলবে না? দেশ অবশ্যই চলবে। সেজন্যই তো যেহেতু আমার যেটা যারে ভালো লাগবে আমি তাকে ভোট দেবো। এদিকে নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর নয় বলে অভিযোগ করেন সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক। জুলাইয়ের পরে খুলনা কিন্তু খুলনা শান্ত শহর হিসাবে পরিচিত, কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কিছু আমাদের খুলনায় কিন্তু হত্যা হয়েছে, তারপরে লুট, ছিনতাইকারী, তারপরে চাঁদাবাজি,
মানুষ কিন্তু আতঙ্কিত। সেই জায়গাটার থেকেই আমরা মনে করছি যে পুলিশ এখনও ওই জায়গাটাকে কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। তবে আমরা মনে করি যে সরকারের যদি সদিচ্ছা থাকে এবং পুলিশের যদি সদিচ্ছা থাকে যে যা কিছুই ঘটুক নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে চাই সরকারের পাশে থেকে, তাহলে কিন্তু এই সুষ্ঠু নির্বাচন করা যথেষ্ট সম্ভব। কেন এখন ভোটাররা সচেতন, ভোটাররা কিন্তু এখন ভীতির জায়গায় নাই। খুলনা জেলার আসন ভিত্তিক ভোটারের হিসাবেও এবারে এসেছে বড় পরিবর্তন। বিভাগ জুড়ে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় 8 লাখ। ফলে অপ্রত্যাশিত প্রার্থী, আওয়ামী ভোট ব্যাংক ভাগের হিসাব, বদলে যাওয়া ভোটার আচরণ সব মিলিয়ে তৈরি হয়েছে একটি জটিল সমীকরণ। এই সমীকরণ শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তা ভোটের দিনই নির্ধারিত হবে। জানাতুল তানভি, বিবিসি নিউজ, খুলনা। রাশিয়া থেকে ভারত তেল কেনে, এ নিয়ে ঘোর আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নরেন্দ্র মোদী সরকার যেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল না কেনে, এর জন্য ট্রাম্প কি না করলেন। সবশেষ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। শেষ পর্যন্ত ভারতকে বশে আনতে পেরেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল ক্রয় কমিয়ে দিয়েছে ভারত। ভারত তেল কেনা বন্ধ করলে এই তেল কার কাছে বেচবে রাশিয়া? এগিয়ে এসেছে চীন। সিএনবিসির একটি প্রতিবেদন বলছে, ভারত তার প্রায় 35% তেল রাশিয়া থেকে আমদানি করত। অতি সম্প্রতি প্রতিদিন প্রায় 11 লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করত ভারত। তবে ট্রাম্পের ক্রমবর্ধমান শুল্কের চাপে এই পরিমাণ কমে এসেছে। 2025 সালে মার্কিন স্যাংশনের মুখে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, মাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এবং এইচপিএল মিত্তাল এনার্জি লিমিটেডের মতো বড় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। এছাড়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো শিগগিরই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত, তাই দেশটির উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে গত 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি চুক্তি হয়েছে। সেদিন ট্রাম্প ঘোষণা করেছেন, মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে। বিনিময়ে 50% শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। oilprice.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ায় চীনকে মূল্য ছাড় দিচ্ছে রাশিয়া। দেশটির ইউরালস তেলের ওপর মূল্য ছাড় আরও বেড়েছে। বর্তমানে এই তেল ব্রেন্ট ক্রুডের তুলনায় ব্যারেল প্রতি প্রায় $7 কমে পাওয়া যাচ্ছে। এই বর্ধিত মূল্য ছাড় চীনা রিফাইনারিগুলোকে রাশিয়ার তেল কিনতে উৎসাহিত করছে। oilprice.com আরও জানিয়েছে, 2026 সালের প্রথম মাসে রাশিয়া থেকে চীনের সমুদ্র পথে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ দিনে 1.86 মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 46% বেশি। সংযুক্ত আরব আমিরাতের ফ্রিল্যান্স পণ্য বিশ্লেষক নাতালিয়া কাটোনা মনে করছেন, যুক্তরাষ্ট্র আসলে নিজের পাতা ফাঁদে নিজেই পড়ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে সেই দেশের তেল জব্দ করে সেটা ভারতের কাছে বিক্রি করতে চাইছেন ট্রাম্প। এতে ভারত রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে। আর এদিকে ভেনেজুয়েলার বড় কাস্টমার চীন দেশটির তেল কেনা থেকে বঞ্চিত হচ্ছে, তাই এই দেশটি এবার রাশিয়ার দিকে ঝুঁকছে। নাতালিয়া মনে করেন, এতে নতুন সার্কেল তৈরি হচ্ছে আর মাইনাস হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজে। সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বেইজিং। নাতালিয়া বলেন, যুক্তরাষ্ট্রের এই তেলের রাজনীতি মস্কোকে বিচ্ছিন্ন করার বদলে এটি চীনের চাহিদা ও রাশিয়া সরবরাহকে কেন্দ্র করে আরও শক্তিশালী ইউরোপীয় জ্বালানি জোট গঠনের গতি বাড়াচ্ছে। ভারত এই ব্যবস্থা থেকে বেরিয়ে না গিয়ে শেষ পর্যন্ত আবার এতে যুক্ত হতে পারে। তিনি বলেন, শেষ পর্যন্ত তাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ওয়াশিংটনের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী বেইজিং। চীন তুলনামূলক কম ঝুঁকি নিয়ে ক্রমেই প্রতিযোগিতামূলক দামে আরও বেশি তেলের যোগান নিশ্চিত করছে। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত যেন রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য এটা কঠিন এবং ব্যাপক ব্যয়বহুল, কেননা ভেনেজুয়েলার অপরিশোধিত কালো তেল পরিশোধনে অনেক খরচ। সেই সঙ্গে ভারত থেকে রাশিয়ার তুলনায় ভেনেজুয়েলার দূরত্বও দ্বিগুণ। জাহাজে করে তেল আমদানির খরচও বেড়ে যাবে। এতে ভারতের অর্থনীতি যেমন ভেঙে পড়ার শঙ্কা আছে, তেমনি বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে। দীর্ঘ 14 বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে সিরিয়া।
এই লক্ষ্য সামনে রেখে সৌদি আরবের সঙ্গে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে দেশটি। বিমান চলাচল, জ্বালানি, আবাসন ও টেলিযোগাযোগ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে যৌথ বিনিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। 7 ফেব্রুয়ারি সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান তালাল আল হিলালি এসব চুক্তির ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, আলেপ্পোতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। পাশাপাশি সিরিয়া ও সৌদি আরব যৌথভাবে একটি স্বল্প মূল্যের নতুন এয়ারলাইন চালু করবে। এছাড়া সিল্ক লিংক নামে একটি বড় টেলিযোগাযোগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য সিরিয়াকে একটি আঞ্চলিক যোগাযোগ কেন্দ্রে পরিণত করা। 2024 সালের ডিসেম্বর মাসে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার নতুন নেতৃত্বের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব। একই সময়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটি দেশটির সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ বলেন, সদ্য চালু হওয়া এলাফ ফান্ড আলেপ্পো শহরের দুটি বিমানবন্দর উন্নয়নে $2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই তহবিলের মাধ্যমে সৌদি বেসরকারি খাতের বিনিয়োগকারীদের অংশগ্রহণে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। টেলিযোগাযোগ খাতেও বড় অঙ্কের বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন সিরিয়ার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল সালাম হায়কাল। তিনি বলেন, এই খাতে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ আসছে। এর আওতায় এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ জোরদার করতে ক্যাবল স্থাপন করা হবে হাজার হাজার কিলোমিটার। এদিকে সৌদি বাজেট এয়ারলাইন ফ্লাইনাস এবং সিরিয়ান সিভিল এভিয়েশন যৌথভাবে ফ্লাইনাস সিরিয়া নামে একটি নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠার চুক্তি করেছে। এতে 51% মালিকানা থাকবে সিরিয়ার হাতে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের চতুর্থ প্রান্তিকে এয়ারলাইন্সটির কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এছাড়া জ্বালানি খাতেও সহযোগিতার হাত বাড়িয়েছে দুদেশ। সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরবের ACWA পাওয়ারের সঙ্গে পানি ও জ্বালানি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্রকল্প পরিচালনার জন্য পরিচিত। তালাল আল হিলালি বলেন, এই চুক্তিগুলো এমন খাতে বিনিয়োগের লক্ষ্য নিয়ে করা হয়েছে যা মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে এবং সিরিয়ার অর্থনীতি পুনর্গঠনের প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। সিরিয়ায় মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই চুক্তির প্রশংসা করে বলেন, বিমান চলাচল, অবকাঠামো ও টেলিযোগাযোগে কৌশলগত অংশীদারিত্ব সিরিয়ার পুনর্গঠন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই চুক্তির বিষয়ে সবাই এতটা আশাবাদী নন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, স্বল্প মেয়াদে এসব চুক্তি অর্থনীতিতে বড় পরিবর্তনের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। গত 1 বছরে বিদেশি বিনিয়োগ নিয়ে উচ্চাকাঙ্ক্ষী অনেক ঘোষণা দেওয়ায় সিরিয়া সরকার সমালোচনার মুখে পড়েছে, কারণ এসব ঘোষণার অনেকগুলো এখনো চূড়ান্ত চুক্তিতে রূপ নেয়নি। ফলে নতুন এই চুক্তিগুলো বাস্তবে কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। ওমানে চলছে কূটনৈতিক আলোচনা আর ভারত মহাসাগরে ভিড়ছে মার্কিন যুদ্ধজাহাজ। এই দ্বৈত বার্তায় আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ভেনেজুয়েলার রাজনৈতিক সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে আরও কঠোর হয়েছেন। এই অবস্থায় ট্রাম্প ইরানের সামনে রেখেছেন 5টি নতুন শর্ত। কিন্তু কূটনীতিকদের মতে শর্তগুলো এতটাই কঠোর যে ইরানের পক্ষে সেগুলো মানা প্রায় অসম্ভব। ইসরায়েলি সংবাদপত্র মা আরিফ জানিয়েছে, ওয়াশিংটনের প্রধান দাবিগুলো হলো ইরানের কাছে থাকা 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া, ইরানের সব পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা উৎপাদন পুরোপুরি বন্ধ করা, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে মিত্র সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এগুলো কোনো আলোচনার প্রস্তাব নয়, বরং যুদ্ধের মুখে দেওয়া এক চূড়ান্ত আল্টিমেটাম। ট্রাম্পের সবচেয়ে কঠিন দাবি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের সরকারের একমাত্র রক্ষা কবচ। এগুলো না থাকলে ইসরায়েলের আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বোমারু বিমানের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে ইরান। আর কোনো ইরান সরকারই এমন আত্মঘাতী শর্ত মেনে নেবে না।
তেহরানও স্পষ্টভাবে জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কোনো আপোষ করবে না। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67% নামিয়ে আনার বিষয়ে তারা নমনীয় হতে পারে, কিন্তু সামরিক সক্ষমতা ধ্বংসের প্রশ্নে তারা অনড়। বিশ্লেষকদের মতে শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে ইরান সেগুলো প্রত্যাখ্যান করে, আর বর্তমান পরিস্থিতিতে প্রত্যাখ্যানের অর্থ হতে পারে নতুন করে সামরিক হামলা। ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন অন্তত চিন্তিত হওয়া উচিত। ট্রাম্পের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ সৃষ্টি করে সফল হওয়ার অভিজ্ঞতা। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরানকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ভুল, কারণ তেহরান গত ৪৫ বছর ধরে এমন পরিস্থিতির জন্যই নিজেদের প্রস্তুত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সামরিক নীতি এখন আর শুধু রক্ষণাত্মক নয়, প্রয়োজনে আমরা আক্রমণাত্মক কৌশলে যাব। গত জুনের হামলা থেকে শিক্ষা নিয়ে আমরা এখন অপ্রতিসম যুদ্ধনীতি গ্রহণ করেছি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি আপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে বহু রাঘব বোয়ালের বিপক্ষে, যাকে এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে ট্রাম্প প্রশাসন। ঘায়েল করতে চাইছেন রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের। আপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে একরকম বাধ্য করা হচ্ছে সাক্ষ্য দিতে। এমন প্রেক্ষাপটে পাল্টা এক চাল দিয়েছেন ঝানু এই দুই রাজনীতিবিদ। শুরুতে আপস্টাইন ইস্যুতে হাউস ওভারসাইট কমিটির কাছে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার ভোট আয়োজন করতে চেয়েছিলেন রিপাবলিকানরা। পরে একরকম বাধ্য হয়েই সাক্ষ্য দিতে রাজি হয়েছেন তিনি, তবে শর্ত জুড়ে দিয়েছেন সাক্ষ্য হতে হবে প্রকাশ্যে। যদিও এতদিন ক্লোজড ডোর ডিপোজিশনে সাক্ষ্য দিতে বলেছিল হাউস ওভারসাইট কমিটি। 6 ফেব্রুয়ারি বিল ক্লিন্টন গোপন ডিপোজিশনকে ক্যাঙ্গারু কোর্টের সঙ্গে তুলনা করে কংগ্রেসকে প্রকাশ্য শুনানি করার আহ্বান জানান। বলেন, পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং রাজনৈতিক খেলা থেকে মুক্ত থাকে। একই দাবি তুলেছেন হিলারি ক্লিন্টনও। তার ভাষ্য, রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটির কাছে তারা যা জানেন তা আগেই শেয়ার করেছেন, কাজেই এখন যদি রাজনৈতিক লড়াই হয় তবে সেটিও যেন সবার সামনে প্রকাশ্যেই হয়। আপস্টাইনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতার কথা শোনা গেলেও তাকে সাক্ষ্য দিতে বলা হয়নি বলেও অভিযোগ তুলেছেন ক্লিন্টন দম্পতি। গোপন শুনানি হলে বিষয়টিকে রাজনৈতিক আক্রমণের জন্য ব্যবহার করবে রিপাবলিকানরা, এমন অভিযোগও এনেছেন এই দম্পতি, যে কারণে এখন প্রকাশ্যে সাক্ষ্য গ্রহণের দাবি তুলেছেন তারা। এদিকে অ্যাপস্টাইন ফাইলে নাম আসলেও এখন পর্যন্ত কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি ক্লিন্টন দম্পতির। আপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করে বিল ক্লিন্টন আগেই জানিয়েছেন, ক্লিন্টন ফাউন্ডেশনের মানবিক কাজের জন্য তিনি কয়েকবার আপস্টাইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন, তবে কখনোই আপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে যাননি বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে হিলারির দাবি, তিনি কখনো আপস্টাইনের বিমানে চড়েননি এবং তার দ্বীপেও যাননি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।